আজকের প্রথম নিউজ হচ্ছে রেসলিং লেজেন্ড অ্যাবিসকে নিয়ে। তোমরা অনেকেই অ্যাবিসকে চেনো, আবার বেশিরভাগজন অ্যাবিসকে চেনো না, কারণ অ্যাবিস ডাব্লিউডব্লিউইর কোনো রেসলার নয়। সে প্রধানত টিএনএতেই লড়েছে বেশিরভাগ সময়। আর এখন আপাতত ব্যাক স্টেজে সে কাজ করছে। তো অ্যাবিস অফিসিয়ালি রিটায়ার হয়ে গেছে। তোমরা অ্যাবিসকে দেখতে পাচ্ছ, একদিকে মাস্ক পরে রয়েছে আর একদিকে তার হচ্ছে নর্মাল মুখ। মানে দেখে মনেই হয় না যে এ এত ভয়ানক রেসলার। ভয়ানক এই জন্যই বলছি কারণ অ্যাবিসের ম্যাচ তোমরা ইউটিউবেতে সার্চ করে দেখে নেবে। মানে অ্যাবিসের ম্যাচ মানে হচ্ছে আমরা ওখানে কাঁটার তার, পেরেক, কাঁচ ভাঙা, আগুন এইসব দেখতে পাবো। মানে এক্সট্রিম লেভেলের ম্যাচ সবসময় অ্যাবিসই দিয়ে থাকে। অ্যাবিসের সিম্পল ম্যাচগুলোতে আমরা তাতে অনেক এক্সট্রিম লেভেলের জিনিস দেখতে পেয়েছি। রক্ত তো প্রত্যেক ম্যাচই বেরোতো, আর খুবই হার্ড হিটিং আর খুবই মানে একদম ভয়ঙ্কর ম্যাচ দিত। একদম তোমরা বলতে পারো যে ডাব্লিউডব্লিউইতে এককালে মিক ফলি যেরকম ম্যাচ দিত, অ্যাবিস তার পুরো গোটা ক্যারিয়ারে প্রত্যেকটা ম্যাচ ওরকমই দিয়ে এসছে। খুব কম ম্যাচ আছে যেখানে আমরা এরকম এক্সট্রিম জিনিস দেখতে পাইনি। তো তোমরা একবার ইউটিউবে সার্চ করে নিও, তোমাদের ডেফিনেটলি যারা হার্ড কোর রেসলিং ফ্যান তাদের তো খুব মজা লাগবেই। আর এই জন্যই অ্যাবিস এত বেশি ফেমাস ডাব্লিউডব্লিউইতে না আসা সত্ত্বেও। আর অ্যাবিস এখন অফিসিয়ালি কনফার্ম করে দিয়েছে যে সে এখন রিটায়ার হয়ে গেছে। আর যেমনটা বললাম, অ্যাবিস এখন ডাব্লিউডব্লিউইর ব্যাক স্টেজেতে একজন প্রডিউসার হিসেবে কাজ করে। আর অ্যাবিসকে ডাব্লিউডব্লিউই 2K25 যে গেমটা রয়েছে তার মধ্যেও ফিচার করেছে। তো যারা 2K25 গেমটা খেলবে তারা অ্যাবিসকে নিয়েও খেলতে পারবে। আর দেখতে গেলে লিভ মর্গান ইনজয়েড হয়ে যাওয়ার পর লিভ মর্গানের কাছ থেকে অনেক কিছু চলে যাচ্ছে। দেখতে গেলে প্রায় সব জিনিসই এখানে রক্সিন নিয়ে নিচ্ছে। এখানে আমরা দেখতে পেলাম মানডে নাইট ড্রতে রিয়া রিপ্লের ওপর অ্যাটাক করার পর এখানে রক্সিনকে জড়িয়ে ধরেছিল রাকেল রড্রিগেজ। মানে এখানে শুধুমাত্র ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ নয়, তার সাথে সাথে ট্যাগ টিম পার্টনারটাকেও কিন্তু রক্সিন নিয়ে নিচ্ছে। আর যখন লিভ মর্গান ফিরবে তখন সে একজন ফেস হিসাবে আসবে, কারণ রক্সিন হয়ে যাবে তখন হিল। রক্সিন লিভ মর্গানের সব কিছু নিয়ে নিয়েছে তার অনুপস্থিতিতে, আর সেটাই হয়ে যাবে স্টোরি লাইনের ভিত। আর সব থেকে বড় জিনিস হচ্ছে যে ভাই ডমডমকে কেড়ে নিচ্ছে। এটা তো রিয়া রিপ্লিও মেনে নিতে পারেনি, তো লিভ মর্গান কী করে মেনে নেবে। আর আমি সোশ্যাল মিডিয়াতে ডমডম ভাইয়ের একটা পেন্টিং দেখতে পেলাম। একটা মেয়ে এইরকম পেন্টিংটা বানিয়েছে, দেখতে পাচ্ছ ডমডম ভাই রাজার মতো বসে আছে, আর তার তত্ত্বাবধান করার জন্য কত মহারানী রয়েছে। লিভ মর্গান রয়েছে, রিয়া রিপ্লি রয়েছে, আবার রক্সিন এসে অ্যাড হয়ে গেছে। সবাই খুব সেবা করছে। আর এখানে দুজন বাকি আছে, এক হচ্ছে ট্রিস স্ট্র্যাটাস আর ডমডমের নিজের বউ। ওই দুজনকেও অ্যাড করে দিলে পারতো। আর ভবিষ্যতে ডমডমের আশেপাশে তো মানে জায়গা দেওয়া যাবে না, এত বেশি মেয়ে হয়ে যাবে। মানে ডাব্লিউডব্লিউইতে আর কিছু হোক না হোক, ডমডমের কিন্তু আরামের অভাব হবে না। আর ডমডমই একমাত্র রেসলার যার বুকিং যতই খারাপ হোক কিন্তু সে কখনো কমপ্লেন করবে না, কারণ আসল মজা তো এই নিচ্ছে ডাব্লিউডব্লিউইতে। ভালো বুকিং নিয়ে কি হবে, আমাদের ডমডমের কাছে ভালো বুকিং মানে তো হচ্ছে এইগুলোই। আর কিছুদিন আগে তো আমি তোমাদেরকে বলেছিলাম যে জিম রসের ক্যান্সার ধরা পড়েছে, তার জন্য খুব ট্রিটমেন্টও চলছে। তো এখন জিম রস এটা অফিসিয়ালি অ্যানাউন্স করে দিয়েছে সোশ্যাল মিডিয়াতে যে সে এখন পুরোপুরি ক্যান্সার ফ্রি। তো অনেক শুভেচ্ছা রইল জিম রসকে, আর আশা করবো তার বাকি জীবনটা যেন খুব ভালোভাবে কাটে। তোমাদের নিশ্চয়ই মনে আছে যে 2018 সালের রেসলম্যানিয়াতে আমরা ব্রন স্ট্রোম্যানের সাথে একটা বাচ্চা ট্যাগ টিম পার্টনার দেখতে পেয়েছিলাম, যার সাথে মিলে সে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপ জিতেছিল সেমাস আর সিজারোর এগেনস্টে। তো সেই বাচ্চাটার নাম ছিল নিকোলাস, আর আমরা ভেবেছিলাম যে ওটা একটা মেয়ে, কিন্তু ওটা আসলে একটা ছেলে। তো সেই নিকোলাস এখন এত বড় হয়ে গেছে। তোমরা ডান দিকে দেখতে পাচ্ছ, একদিকে রয়েছে ছোটবেলার নিকোলাস ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপের জন্য, যে ট্যাগ টিম চ্যাম্পিয়নশিপটা ঠিক করে ধরতেও পারছে না, এমনকি চাগাতেও পারছে না, কারণ চ্যাম্পিয়নশিপ বেল্টের ওয়েট তো হয়। আর তোমাদেরকে বলে রাখি, তোমরা হয়তো অনেকে জানবে না, একটা চ্যাম্পিয়নশিপ বেল্টের ওয়েট কম করে হলেও 8 থেকে 9 কিলো হয়ে থাকে। দেখতে যতটা হালকা লাগে অতটা হালকা কিন্তু নয়। ওই জন্যই ওটা সাধারণ মানুষের কাছে যদি দিয়ে দেওয়া হয় তারা চাগাতে পারবে না। আর রেপ্লিকা টাইটেলগুলো অতটা ভারী হয় না, ওই জন্য ওরা অতটা সহজে বই নিয়ে বেড়ায়। কিন্তু রেসলাররা যে সমস্ত টাইটেল নিয়ে বেড়ায় সেগুলো মিনিমাম তো 7-8 কেজি ওয়েট হয়েই থাকে। তো এই ফ্যাক্টটা তোমরা কারা কারা জানতে কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর দেখতে পাচ্ছ নিকোলাস একদমই বদলায়নি, আগে যেমন ছিল এখন অনেকটা তেমনই দেখতে লাগছে। তোমরা ডাব্লিউডব্লিউইতে একটা সময় টিগার নক্সকে তো দেখেছো। টিগার নক্স খুব একটা ফেমাস তো না, কিন্তু ডাব্লিউডব্লিউইতে এককালে ছিল, তোমরা নাম শুনে থাকবে। তো টিগার নক্সও এখন অনলি ফ্যান্স জয়েন করে নিয়েছে। আর এবারে সে তার বড় বড় কন্টেন্ট কিনা তো জানি না, তবে ভালো কন্টেন্ট তো এবার সে অনলি ফ্যান্সে দেখাবে। তো শেষমেশ ওপরে ওঠার সহজ রাস্তাটা এও বাকিদের মতো বেছে নিল। তোমাদেরকে একটা হার্ট ব্রেকিং ফটো দেখাই। দেখতে পাচ্ছ এটা আমাদের সেই ছোটোবেলাকার মনস্টার বিগ শো এখনও কোনো একটা জায়গায় হয়তো রেসলিং করতে এসেছিল। আর দেখতে পাচ্ছ তার অবস্থা কি। বিগ শোর ওয়েট তো দেখতে পাচ্ছ, মানে শরীরে একদমই সেপে নেই, মনে হচ্ছে আগের থেকে ওয়েট একটু বেড়ে গেছে। আর পাগুলো একবার দেখো, পায়ের অবস্থা তো খুবই খারাপ, দুটো পা বেঁকে দুদিকে চলে গেছে। পরিষ্কার বোঝা যাচ্ছে যে তার পা তার শরীরের ওয়েট নিতে পারছে না।
তো এই অবস্থায় তো বিক্সোকে দেখে খুবই খারাপ লাগছে। বিক্সোর জীবনে কী বা করা বাকি আছে, তাকে সারা দুনিয়া মনে রাখে আর সে রেসলিংয়েতে একজন মনস্টার হিসাবে আমরা তাকে চিনি। আর এই বয়সেও এসে সে রিটায়ার তো হয়ে গেছে, তাও বছরে একটা দুটো ম্যাচ ফ্যান্সদের এন্টারটেন করার জন্য লড়েই নেয় কোনো একটা ইন্ডি রেসলিংয়ে, নাহলে এখন তো আপাতত AEWর সাথে রয়েছে। আর এই ফটোটা তার একটা রিসেন্ট একটা রেসলিং ম্যাচ থেকে এসছে, আর দেখে সত্যি খুবই খারাপ লাগছে। তো এত বেশি রিক্সের ওপরে লড়ার কী বা দরকার, যে এখন বিক্সোর আরাম করা দরকার। কোনো জিনিসকে অতিরিক্ত টানলে সেটা খারাপের দিকেই যায়, আর বিক্সোরটাও সেটাই আমরা দেখতে পাচ্ছি। আর কিছুদিন আগে আমি তোমাকে বলেছিলাম যে এরিক বিশপ আর হাল্ক হগান মিলে একটা নতুন রেসলিং কোম্পানি খুলেছে। তো তার যে প্রথম শোটা অর্গানাইজ করা হয়েছে তার তো খুবই অবস্থা খারাপ যাচ্ছে, কারণ একটা এরিনা বুক করেছে যেখানে টোটাল 13,000 খানারও মানে 13,077 খানার সিট আছে, মানে 13,000ই ধরে নিচ্ছি। তো 13,000 সিট রয়েছে, তার মধ্যে টিকিট বিক্রি হয়েছে মাত্র 380 খানা। তো বুঝতে পারছো কত খারাপ অবস্থা। তো কেউই দেখতে চাইছে না। তার উপরে হাল্ক হগানের ইমেজটাও একটু ম্যাটার করে, কারণ হাল্ক হগান হচ্ছে একজন রেসিস্ট, আর তাকে খুবই হেট করা হয়। এখন ইউএসের মোস্ট হেটেড পার্সোনালিটির মধ্যে একটা হয়ে গেছে হাল্ক হগান। তো সেটাও একটা কারণ হতে পারে। তো খুব বাজেভাবে ফ্লপ হচ্ছে তাদের প্রথম শো। আর এখানে টিকিটের দাম দেখতে পাচ্ছ, এখানে সব থেকে কম দামি টিকিটের দাম হচ্ছে $39.60, মানে প্রায় $40, যেটা আমাদের ভারতীয় টাকায় প্রায় 4,000 টাকার কাছাকাছি হয়ে যাচ্ছে। তো হাল্ক হগান তো কোম্পানি শুরু করার আগেই মুখ থুবড়ে পড়েছে, আর নিজে তো পড়লো, তার সাথে এরিক বিশপকেও নিয়ে ডুবলো। আর রে মিস্টেরিওকে তো তোমরা তার ক্যারিয়ারে অনেক রকম মার্কস পড়তে দেখেছো, বলতে গেলে প্রত্যেকটা ম্যাচে আমরা তার নতুন মার্কস দেখতে পাই। তো রে মিস্টেরিও এটা রিভিল করেছে যে তার মার্কসের কালেকশনে 500রও বেশি মার্কস জমা হয়ে গেছে, মানে সে 500 আলাদা আলাদা মার্কস বানিয়েছে আর সেগুলো পরে রেসলিংও করেছে। তো তার কাছে এখন এক গাদা মার্কস হয়ে গেছে, মানে মার্কসের একটা আলাদাই কালেকশন বানিয়ে নিয়েছে রে মিস্টেরিও। আর এরপরের নিউজ ডাব্লিউডব্লিউর হেডকোয়ার্টারকে নিয়ে রয়েছে। তো ডাব্লিউডব্লিউ তাদের হেডকোয়ার্টার আবার শিফট করার প্ল্যান করছে, কারণ ডাব্লিউডব্লিউ চাইছে যে তাদের হেডকোয়ার্টার যেন এবার লাস ভেগাসে হয়, কারণ লাস ভেগাস হচ্ছে বিজনেসম্যানদের শহর আর বড়লোকদের শহর, সেই জন্য লাস ভেগাসেই তারা তাদের হেডকোয়ার্টারটা করতে চাইছে। তো প্রথমে এই নিয়ে মনে হচ্ছে টোটাল 3টে হেডকোয়ার্টার হবে, কারণ প্রথমে একটা হেডকোয়ার্টার ছিল যেটা ভিন্স ম্যাকম্যান বানিয়েছিল আর যেটা এত বছর ধরে ইউজ হয়েছে। তারপর সেটা ডাব্লিউডব্লিউ টিকেও আসার পর সেটা বিক্রি করে দিয়ে একটা নতুন হেডকোয়ার্টারে শিফট করলো, আর এখন সেই হেডকোয়ার্টারটাও ছেড়ে দিয়ে বিক্রি করে এখন লাস ভেগাসে একটা নতুন হেডকোয়ার্টার করার প্ল্যান করছে ডাব্লিউডব্লিউ, বা বলতে পারো টিকেও। আর এবার ব্রন ব্রেকারকে নিয়ে কথা বলা যাক। ব্রন ব্রেকার আন্ডারটেকারের যে ইউটিউবেতে পডকাস্ট শো আছে সেখানেতে এসেছিল। তো সেখানে আন্ডারটেকারের সাথে ব্রন ব্রেকারের বেশ কিছু কথা হয়। তো ব্রন ব্রেকারকে এখানে আন্ডারটেকার এটা বলে যে ধীরে ধীরে এবার যে স্পিয়ার মুভটা রয়েছে সেটা বাকি রেসলারদের থেকে সরিয়ে নেওয়া উচিত, কারণ এখন স্পিয়ার মুভটা দেখো যে পাচ্ছে সে ইউজ করছে। আমরা জিমি উসোকে ইউজ করতে দেখতে পাচ্ছি, যে উসো ইউজ করছে, ছাড়া ছোটো মোটো রেসলার তো মানে আরও অনেক রেসলার আছে তারা তো ইউজ করেই নেয়, এমনকি বড় বড় রেসলাররা তাদের ম্যাচের মাঝখানে এরকম এই স্পিয়ার মুভটা ইউজ করে। তো আন্ডারটেকারের মধ্যে সেটা সবার থেকে সরিয়ে নেওয়াই ভালো, আর শুধুমাত্র ব্রন ব্রেকারের জন্য ওটা স্পেসিফিক ফিনিশার বানিয়ে দেওয়া উচিত। যেমন এককালে আমরা দেখতে পেয়েছিলাম শুধুমাত্র রোমান রেন্সই কিন্তু ওটা ইউজ করতো, অন্য কোনো রেসলারকে দেওয়া হতো না। এটার কারণ হচ্ছে যে ওটাকে ইউনিক বানানোর জন্য, কারণ একটা মুভ যদি সবাই ইউজ করে তাহলে সেটার আর তেমন কোনো দাম থাকে না। যেমন দেখো সুপার কিকের এখন কী দাম আছে, কিন্তু এককালে ওটা শন মাইকেলস যখন শুধু ইউজ করতো তখন ওটার একটা অনেক বড় দাম ছিল, সেরকমই। তো আন্ডারটেকার এখানে এটাই বলতে চাইছি যে ওটা যদি শুধুমাত্র ব্রন ব্রেকারের স্পিয়ারই করে দেওয়া হয় তাহলে ওটা সব থেকে বেশি ভালো হয়, ওটা দেখতেও ভয়ঙ্কর লাগবে। আর ব্রন ব্রেকারের যে স্পিয়ার আছে সেটা আমরা দেখে নিয়েছি কতটা বেশি জোরদার। আইসো স্পিডকে যে স্পিয়ারটা লাগিয়েছিল সেটা তো ভাই একটা আলাদা লেভেলে ছিল, মানে সাধারণ মানুষকে দিলে তাদের তো অবস্থা খারাপ হবে, আর আইসো স্পিডের অবস্থাও খারাপ হয়ে গেছিল। তো আন্ডারটেকারের তো এই মতামত। আর এখানে ব্রন ব্রেকার আরেকটা জিনিস রিভিল করে যে যখন সে ডাব্লিউডব্লিউতে ডেবিউ করতে আসে, তো যখন তার ডেবিউর সময় আসে তখন ডাব্লিউডব্লিউ তাকে অফার করেছিল যে সে কি তার স্টাইনার যে নিকনেমটা আছে ওটা ইউজ করতে চায়। তোমরা তো জানো যে আগে ডাব্লিউডব্লিউতে স্কট স্টাইনার ছিল, আর তার ভাই ছিল রিক স্টাইনার, আর তার ছেলে হচ্ছে ব্রন ব্রেকার। তো এটা তাকে জিজ্ঞেস করা হয়, কিন্তু ব্রন ব্রেকার এটাকে নাকচ করে দেয়, বলে যে না, আমি আমার ফ্যামিলির নাম ইউজ করতে চাই না, আমি একটা আলাদা নাম ইউজ করতে চাই, যাতে এমনটা কখনো না মনে হয় যে সে তার ফ্যামিলির নামটা ইউজ করে উঁচুতে ওঠার চেষ্টা করছে। সে নিজের পরিচয় নিজেই বানাতে চেয়েছিল। আর দেখতে গেলে তার নামে যদি স্টাইনারটা অ্যাড করে দেওয়া হয় তাহলে সবাই বুঝে যাবে যে স্টাইনার ফ্যামিলির লোক। আর ভালো হয়েছে সেটা করেনি, কারণ এখন তো আমাদের মধ্যে অর্ধেকের বেশি লোক জানেই না যে ব্রন ব্রেকার রিক স্টাইনারের ছেলে। আর দেখতে গেলে ব্রন ব্রেকার সেই কারণেই হয়তো বেশি পুশ পায়, কারণ ফ্যামিলির নাম থাকুক না থাকুক তাদের নেপোটিজমের একটা ব্যাপার তো থেকেই
যায়। নেপোটিজমের একটা আলাদা সুবিধা তো ডাব্লিউডাব্লিউতে রয়েছে, সেটা আমরা সকলেই জানি। আর এরপরে একটা রোমান রেন্সকে নিয়ে রয়েছে। তো রোমান রেন্সের যে স্ট্রিট ফাইটার নামে যে সিনেমাটা আসছে সেটা তো তোমরা জানো। তো সেখানে রোমান রেন্স কোন রোল করবে? তো আকুমা নামে একটা ক্যারেক্টার রয়েছে, রোমান রেন্স তারই রোল করতে চলেছে। আর তোমরা যে ফটোটা দেখতে পাচ্ছ এটাই হচ্ছে আকুমার ক্যারেক্টার। তো আমি তো এটার ব্যাপারে খুব একটা জানি না, মনে হচ্ছে কোনো খুব পাওয়ারফুল একটা এন্টিটি বা ক্যারেক্টার, তার রোলটাই এখানে রোমান রেন্সকে দেওয়া হয়েছে। আর কমেন্ট বক্সে অনেকেই জিজ্ঞেস করছে যে রোমান কবে রিটার্ন করবে। তো এটার ব্যাপারে কোনো আপডেট তো এখনো পর্যন্ত আসেনি, তবে দেখো আমি আমার এক্সপিরিয়েন্স থেকে যা বলতে পারি, রোমান সামার স্ল্যামের আগে তো রিটার্ন করেই নেবে। আপাতত এটুকুই ধরে চলো। তো কবে আসবে আমি জানি না, কিন্তু সামার স্ল্যামের আগে আসবে এটুকু আমি আশা করে চলছি। আর সবার লাস্টে একটু গোল্ডবার্গকে নিয়ে কথা বলা যাক। তো কোনো রকম নিউজ তো আসেনি, তবে এই জিনিসটা আমার মাথায় অনেকক্ষণ ধরে চলছে যে গোল্ডবার্গের কি সত্যি এটা লাস্ট ম্যাচ হতে চলেছে। কারণ আমার তো মনে হচ্ছে না যে গোল্ডবার্গের এটা লাস্ট ম্যাচ, কারণ ডাব্লিউডাব্লিউ এত বেশি সিম্পল রেখে দিয়েছে এটাকে, যে এত বেশি সিম্পল তো হওয়ারই কথা নয় জিনিসটা। তোমরা দেখে নাও, এক তো স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মতো একটা শো যেটা তেমন কোনো ভ্যালিউ নেই। আর আজ পর্যন্ত ডাব্লিউডাব্লিউর ইতিহাসে সেই পুরনো যুগে দুবার মাত্র টাইটেল চেঞ্জ হয়েছে স্যাটারডে নাইটস মেন ইভেন্টে। তো বুঝতেই পারছো কত ভ্যালিউ। এটাকে আমরা একটা র স্ম্যাকডাউনের আপডেটেড ভার্সান বলতে পারি, যেখানে কোনো প্রোমো হয় না, শুধুমাত্র ম্যাচেস হয়। আর এইরকম একটা শোতে গোল্ডবার্গকে রিটায়ার করানো হবে, এটা তো খুবই বেকার জিনিস হয়ে যাচ্ছে। তার উপর তার রিটায়ারমেন্ট ম্যাচ, তার শেষ ম্যাচ, আর সেখানে একটা চ্যাম্পিয়নশিপ ম্যাচ আবার গানথারের এগেনস্টে। তো সেখানে তো গোল্ডবার্গের হারার চান্সই বেশি রয়েছে। আর যেহেতু এটা শেষ ম্যাচ, তো চ্যাম্পিয়নশিপ অ্যাড করে দেওয়া হয়েছে। তো এখানে চ্যাম্পিয়নশিপ তো তাকে দিয়ে কোনো কাজ নেই। তো এখানে তো সে চ্যাম্পিয়নশিপ জিতবে না, মানে ম্যাচ হেরে যাবে, এটা একেবারেই কনফার্ম। তো জিনিসটা এত বেশি সিম্পল হয়ে যাবে, এটা এখনকার যুগে তো মানা মুশকিল, কারণ এখন ডাব্লিউডাব্লিউ ফ্যান্সরা সবই বোঝে। তো এটা তো খুব বড় বোকামু হয়ে গেল, আর খুবই প্রেডিক্টেবল হয়ে গেল ম্যাচটা। তো সত্যিই কি এটা এত বেশি প্রেডিক্টেবল হবে? আর গোল্ডবার্গের মতো এত বড় রেসলার কি সত্যি স্যাটারডে নাইটস মেন ইভেন্টের মতো একটা তুচ্ছ শোতে রিটায়ার হবে? এটা তো আমার একদমই মনে হয় না। কারণ আমার তো মনে হয়েছিল যে গোল্ডবার্গ সামার স্ল্যামেতে সামার স্ল্যামেতে রিটায়ার হবে। আর যেহেতু এবার সামার স্ল্যাম রেসলম্যানিয়া লেভেলের হতে চলেছে দুটো নাইটে, তো ওটাই হচ্ছে পারফেক্ট জায়গা। তো আমার পার্সোনালি মনে হয় যে এটা শুধুমাত্র ডাব্লিউডাব্লিউ আমাদেরকে মানে কি বলতে পারো, কনফিউজ করার জন্য বলেছে যে এটা গোল্ডবার্গের শেষ ম্যাচ, এখানেই সে রিটায়ার হয়ে যাবে। আমার তো একদমই বিশ্বাস হচ্ছে না যে গোল্ডবার্গ এটা তার শেষ ম্যাচ। গোল্ডবার্গ তো আমার মতে এই ম্যাচটার পরেও আরেকটা ম্যাচ লড়বে, যেটা সামার স্ল্যামেতে হবে। এটা কোনো মতেই আমার মনে হয় না গোল্ডবার্গের শেষ ম্যাচ হতে চলেছে। আর তাছাড়া গোল্ডবার্গ মাত্র একটা ম্যাচ লড়বে, যেটা বড়জোর 5 মিনিট চলবে। আর সেই ম্যাচটার জন্য নাকি গোল্ডবার্গ 6 মাসেরও বেশি সময় ধরে ট্রেনিং করছে। মানে এটার তো কোনো দরকার নেই। গোল্ডবার্গের চেহারা যে শেপে রয়েছে, সে এমনিতেও 3 মিনিটের ম্যাচ, 5 মিনিটের ম্যাচ আরামসে রেসেল করে নিতে পারে বিনা কোনো ট্রেনিং ছাড়া। আর এত বেশি ট্রেনিং করেছে শুধুমাত্র একটা ম্যাচের জন্য, যেটা 10 মিনিটের বেশি তো হবেই না। গোল্ডবার্গের ম্যাচ কত লম্বা হয় তোমরা দেখেই নিয়েছো, ওটা 5 মিনিটের বেশি হওয়ার কথা না। আর খুব বড় জোর আমি যদি ধরে নিই তো 10 মিনিট হবে। তো এতগুলো কারণ দেখে আমার তো একদমই মনে হচ্ছে না, বা বলতে পারো যে মন মানতে চাইছে না যে গোল্ডবার্গের একটা শেষ ম্যাচ। আমার মনে হচ্ছে ডেফিনেটলি স্যাটারডে নাইটস মেন ইভেন্টে আমরা একটা বড় শকিং জিনিস দেখতে পেতে চলেছি। মেবি গোল্ডবার্গ গান্থারকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যাবে, আর তারপর সামার স্ল্যামেতে ফাইনালি গোল্ডবার্গের রিটায়ারমেন্ট ম্যাচ আমরা দেখতে পাবো। কারণ গোল্ডবার্গ এর আগেও চ্যাম্পিয়নশিপ ম্যাচে আমাদেরকে দুবার শক করে দিয়েছে, যেটা আমরা দেখতে পেয়েছিলাম কেভিন ওভেন্সের সাথে একবার, আর দ্য ফিন্ড ব্রে হোয়াইটের সাথে একবার। আর ফিন্ডের সাথে যে ম্যাচটা ছিল সেখানেও কিন্তু একদম সেম সিচুয়েশন ছিল, যে ফিন্ড তো একদমই হারবে না। ফিন্ড হচ্ছে একটা ভুতুরে ক্যারেক্টার, ও তো কোনো মতেই হারবে না। কিন্তু কি হলো, দুটো স্পিয়ার আর একটা জ্যাক হ্যামার পড়লো, আর ফিন্ড হেরে গেল, যেটা এখনো পর্যন্ত একটা অনেক বড় শকিং জিনিস। তো সেরকমই কিছু এখানে গান্থারের সাথে হওয়ার চান্স রয়েছে। আমি তো পুরো এক্সপেক্ট করছি যে গোল্ডবার্গ এখানে হয়তো জিততে পারে। তো চলো এবার তোমাদের কি মতামত তোমরা কমেন্ট বক্সে অবশ্যই জানিও। এই ভিডিওটা এই পর্যন্ত ছিল, কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাতে ভুলো না। আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটাকে অবশ্যই অন করে দিও। আর দেখা হচ্ছে তোমাদের সাথে আমার পরের ডাব্লিউডাব্লিউ নিউজ ভিডিওতে।